এখন যে কয়েকটি পশ্চিমা দেশের বাংলাদেশের সাথে মাথা ব্যথা আছে, যেমন ইউকে, যেমন কানাডা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন ফ্রান্স, যেমন ইতালি, যেমন জার্মানি, যেমন জাপান, যেমন চীন, রাশিয়া, ভারত, এই কয়েকটি দেশ। তো এই কয়েকটি দেশের ভিতরে হয়তো ভারত শুধুমাত্র আপত্তি করবে, বাকি দেশগুলো কিন্তু কোন দল আসলো কি না আসলো এটা নিয়ে মাথা ব্যথা করবে না, এই জন্য যে সরকারের পক্ষ থেকে বলা হবে যে তাদের নামে যে মামলাগুলো চলছে এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। যেহেতু এটি একটি বিপ্লবী সরকার, যেহেতু জনগণের অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা হয়েছে, সুতরাং তারা আইনগতভাবে তাদের বিচার হওয়ার পরে সেই আইন, সেই বিচারের আরপিও সংশোধনী এর মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি এটা তো একটা নীল নকশা বলা যেতে পারে, এটিকে আর আপনি যেন মেটিকুলাস ডিজাইন, তাহলে নীল নকশা, তো সেই নীল নকশা যদি হয়ে থাকে তাহলে একতরফা নির্বাচন করে কি তারা পার পাবে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আজকে কিন্তু জিএম কাদের খুব স্পষ্ট করে বলেছেন যে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, কারণ তারই নিজের একটি দল রয়েছে, এটি কিন্তু জিএম কাদের আজকে বলেছেন। ফলে নির্বাচন কি এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ থাকবে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা আরেকবার করুন। প্রথম প্রশ্নটা ছিল যে আরপিওর তো সংশোধনী তারা করে এনেছে, তো একতরফা নির্বাচন করে তারা যেটি জাস্টিফাই করতে চাইছে কিংবা যেটি অ্যাটলিস্ট যেই পারসেপশন দাঁড় করাতে চাচ্ছে আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে, সেই পারসেপশন কি তারা এস্টাবলিশ করতে পারবে কিনা? এস্টাবলিশ করতে পারবে, কয়েকটি দেশ প্রতিবাদ করবে, কিন্তু অধিকাংশ দেশ এটা মেনে নেবে। কারণটা হলো কি যে এইসব দেশের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অতটা মাথা ব্যথা নেই। যেমন ধরুন আপনি যুগোস্লাভিয়া বা সার্বিয়া, বা যেমন ধরুন আপনি মেক্সিকো, এই টাইপের দেশের সাথে বাংলাদেশের কোনো লেনদেনও নেই, উঠা বসাও নেই, এই ধরনের দেশের বাংলাদেশকে নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। এখন যে কয়েকটি পশ্চিমা দেশের বাংলাদেশের সাথে মাথা ব্যথা আছে, যেমন ইউকে, যেমন কানাডা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন ফ্রান্স, যেমন ইতালি, যেমন জার্মানি, যেমন জাপান, যেমন চীন, রাশিয়া, ভারত, এই কয়েকটি দেশ। তো এই কয়েকটি দেশের ভিতরে হয়তো ভারত শুধুমাত্র আপত্তি করবে, বাকি দেশগুলো কিন্তু কোন দল আসলো কি না আসলো এটা নিয়ে মাথা ব্যথা করবে না, এই জন্য যে সরকারের পক্ষ থেকে বলা হবে যে তাদের নামে যে মামলাগুলো চলছে এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। যেহেতু এটি একটি বিপ্লবী সরকার, যেহেতু জনগণের অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা হয়েছে, সুতরাং তারা আইনগতভাবে তাদের বিচার হওয়ার পরে সেই বিচারের শাস্তি ভোগ করার পরেই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে এরকম একটা বুঝ দেওয়া হবে বিদেশি মাধ্যম যদি আপত্তি করে, এটা হলো একটা ব্যাপার। আর করে ফেলার পরে আপনি মানলেন কি মানলেন না সেটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই। আমি যদি নির্বাচনটা করে ফেলতে পারি, সরকার যদি নির্বাচনটা তার বাহিনী সমূহ দিয়ে, তার প্যাটার্ন করা লোকজনকে দিয়ে একবার করে ফেলতে পারে, করে ফেলার পরে কে মানলো কি মানলো না এটা নিয়ে সরকার মাথা ঘামাবে না। কারণ তখন যারা নির্বাচিত হবে তখন প্রফেসর ইউনূস তাদের উপর দায়িত্ব দেবে যে তোমরা টিকে থাকতে পারবা কি পারবা না সেটা তোমাদের বিষয়, আমার আর কোনো দায় নেই। তখন যে নির্বাচিত হবে, ধরুন আমরা ধরে নিলাম যে বিএনপি নির্বাচিত হলো, বিএনপি নির্বাচিত হলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, তারা তো পারবে না এটা করতে। তারা নিন্দা করতে পারবে, তারা সমর্থন প্রত্যাহার করতে পারবে, তারা সমালোচনা করতে পারবে, কিন্তু বাতিল তো করতে পারবে না। বাতিল করতে পারবে কি? বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলবে যে এই নির্বাচন ফেয়ার অ্যান্ড ফ্রি হয় নাই, এই নির্বাচন অবৈধ, সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতে পারে। সেটি প্রেসিডেন্ট একটা বিশেষ কোনো আইনে বলতে পারে, কিন্তু তার আগে তো বলতে পারবে না। কিন্তু করে ফেলার যে ব্যাপারটা, সেই করে ফেলতে যে যাচ্ছে, সেই করে ফেলার ব্যাপারটাতে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার বাহিনী নিশ্চিত না যে তারা পারবে, তারা এখনো নিশ্চিত না। আর দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে যে জিএম কাদের সাহেব যেটি বলেছেন ঠিক সত্যি কথা, যে প্রফেসর ইউনূস যখন বলেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররাই আমাকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে, এবং সেই ছাত্রদেরকে যখন তিনি পার্টি করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন তারাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, এবং সেই পার্টিকে তিনি সরকারি তহবিল থেকে টাকা দিয়েছে, সরকারি বাহিনী সেই পার্টিকে প্রোটেকশন দিয়েছে, সরকারি বাহিনীর ছত্রছায়ায় প্রোটোকলে সেই সংগঠনটি সারা বাংলাদেশ সফর করেছে, এবং এখন পর্যন্ত তারা সরকারি টাকা পয়সা দিয়ে চলছে।
সুতরাং এই পার্টিটা যে ডক্টর ইউনূসের পার্টি, এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ ডক্টর ইউনূসের সামনে নেই, তিনি অস্বীকার করতে পারবেন না। তো জিএম কাদের সাহেব এই ব্যাপারটা ঠিকই বলেছেন যে এটি তার পার্টি, যেহেতু তার একটি পার্টি বিদ্যমান সেহেতু তিনি নিরপেক্ষ নন। তো সঙ্গত কথা। তো আপনার কি মনে হয় যে মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা হয়েছে, সুতরাং তারা আইনগতভাবে তাদের বিচার হওয়ার পরে সেই বিচারের শাস্তি ভোগ করার পরেই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে এরকম একটা বুঝ দেওয়া হবে বিদেশি মাধ্যম যদি আপত্তি করে, এটা হলো একটা ব্যাপার। আর করে ফেলার পরে আপনি মানলেন কি মানলেন না সেটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই। আমি যদি নির্বাচনটা করে ফেলতে পারি, সরকার যদি নির্বাচনটা তার বাহিনী সমূহ দিয়ে, তার প্যাটার্ন করা লোকজনকে দিয়ে একবার করে ফেলতে পারে, করে ফেলার পরে কে মানলো কি মানলো না এটা নিয়ে সরকার মাথা ঘামাবে না। কারণ তখন যারা নির্বাচিত হবে তখন প্রফেসর ইউনূস তাদের উপর দায়িত্ব দেবে যে তোমরা ঠিক থাকতে পারবা কি পারবা না সেটা তোমাদের বিষয়, আমার আর কোনো দায় নেই। তখন যে নির্বাচিত হবে, ধরুন আমরা ধরে নিলাম যে বিএনপি নির্বাচিত হলো, বিএনপি নির্বাচিত হলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম। তারা তো পারবে না এটা করতে। তারা নিন্দা করতে পারবে, তারা সমর্থন প্রত্যাহার করতে পারবে, তারা সমালোচনা করতে পারবে, কিন্তু বাতিল তো করতে পারবে না। বাতিল করতে পারবে কি? বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলবে যে এই নির্বাচন ফেয়ার অ্যান্ড ফ্রি হয় নাই, এই নির্বাচন অবৈধ। সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতে পারে, সেটি প্রেসিডেন্ট একটা বিশেষ কোনো আইনে বলতে পারে, কিন্তু তার আগে তো বলতে পারবেন না। কিন্তু করে ফেলার যে ব্যাপারটা, সেই করে ফেলতে যে চাচ্ছে, সেই করে ফেলার ব্যাপারটাতে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার বাহিনী নিশ্চিত না যে তারা পারবে। তারা এখনো নিশ্চিত না। আর দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে যে জিএম কাদের সাহেব যেটি বলেছেন ঠিক সত্যি কথা, যে প্রফেসর ইউনূস যখন বলেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররাই আমাকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে, এবং সেই ছাত্রদেরকে যখন তিনি পার্টি করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন তারাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, এবং সেই পার্টিকে তিনি সরকারি তহবিল থেকে টাকা দিয়েছে, সরকারি বাহিনী সেই পার্টিকে প্রোটেকশন দিয়েছে, সরকারি বাহিনীর ছত্রছায়ায় প্রোটোকলে সেই সংগঠনটি সারা বাংলাদেশ সফর করেছে, এবং এখন পর্যন্ত তারা সরকারি টাকা পয়সা দিয়ে চলছে। সুতরাং এই পার্টিটা যে ডক্টর ইউনূসের পার্টি, এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ ডক্টর ইউনূসের সামনে নেই, তিনি অস্বীকার করতে পারবেন না। তো জিএম কাদের সাহেব এই ব্যাপারটা ঠিকই বলেছেন যে এটি তার পার্টি, যেহেতু তার একটি পার্টি বিদ্যমান সেহেতু তিনি নিরপেক্ষ নন। তো আপনার কি মনে হয় যে এই সরকারের অধীনে নির্বাচন হবে, নাকি এই দাবি দাওয়া মেনে নিয়ে নতুন কোন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মামলাটাও আপনি জানেন কোর্টে আছে, নতুন কোন সরকার হতে পারে? আমি ব্যক্তিগতভাবে এই সরকার নির্বাচন করতে পারবে আমি এরকম কোনো ভরসা করি না, প্রথম থেকেই করি না, এখনো করছি না। আর নতুন কি ব্যবস্থা হবে সেটা আমরা আগাম বলতে পারি না। জাতীয় সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার ফিরতে পারে। যেমন আপনার অনুষ্ঠানেই সম্ভবত কয়েকদিন আগে বলেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যে রায়টা কোর্টে ঝুলে আছে এটি কিন্তু আরো পেছাবে, এই রায়টা কিন্তু হবে না এখন। এই রায়টা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অকার্যকর হয়ে পড়ে। এই রায়টা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রায়টা যদি ঘোষণা হয়, এটি যদি চিঠি ইস্যু নাও হয়, শুধুমাত্র মৌখিক ঘোষণা হয়ে রায়টা হয়ে গেলেই কিন্তু ইন্টারিম সরকার অকার্যকর হয়ে পড়বে, প্রফেসর ইউনূস ভ্যালুলেস হয়ে পড়বে। সুতরাং এই রায়টা এখন দেবে না। এই রায়টা যে কোনো ভাবে হোক পেছানো হবে, পিছিয়ে সেটা নভেম্বরে যাবে না ডিসেম্বরে যাবে না মার্চ মাসে যাবে এটি আমরা জানি না, আমরা আগাম বলতে পারি। তবে রায়টা যে পেছাবে সেই আলামত অলরেডি দেখা যাচ্ছে। এই রায়টা নিয়ে কোর্টের যে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, একাধিক বিকল্প ভাবা হচ্ছে, এবং সেই কারণেই আদালত এই রায়টা এখন দেবেন। সুতরাং এই রায় না দিলে কি হবে? রায় না দিলে সরকার তার নির্ধারিত যে ছক, যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী নির্বাচন করতে চাইবে। সেই নির্বাচন করতে চাওয়ার পরেও তাদের যে নিজস্ব তিনটি স্টেক হোল্ডার, জামাত, বিএনপি এবং এনসিপি, তাদের ভিতরে যে এক ধরনের ঐক্য আছে, সরকারের বানানো ঐক্য, এবং সেই ঐক্যের ভিতরেও যে একটা অনৈক্য আছে, আবার স্বার্থ সংশ্লিষ্ট অনৈক্য, সেই অনৈক্যের কারণে একটা বড় ধরনের কেওয়াস সৃষ্টি হবে। সেই কেওয়াসটার সাথে যদি বাইরের শক্তিগুলোর এই আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার চাপটা যোগ হয়, তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেইটা হ্যান্ডেল করার কোনো ক্ষমতা সরকারের নেই। সরকার মাঝখান থেকে এই 15 জন সেনা কর্মকর্তাকে আদালতে তুলে সেনাদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। এখন সেনারা সরাসরি ওনার বিরুদ্ধে বিদ্রোহ না করলেও, সরকারের বিরুদ্ধে কোনো মিলিটারি কু যদি নাও করে,
সেনারা হয়তো দেখা যাবে যে নীরব থেকে যাবে। সেনাদেরকে আপনি সেনা নিয়োগ দেবেন নির্বাচন কেন্দ্রে, সেনারা হয়তো সেখানে যাবে না, বা গেলেও হয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো সন্ত্রাস ঘটনা ঘটলে তারা কাজ করবে না, এইভাবে তারা অসহযোগিতাও করতে পারে। সুতরাং এই সব অনিশ্চয়তার কারণে আমি এখনো বলছি যে ফেব্রুয়ারির নির্বাচন যে হবেই এ বিষয়ে এখন পর্যন্ত শতভাগ গ্যারান্টি দেওয়া যাবে না। এখন যে তারা আবার নতুন করে বিপ্লবী সরকারের আলাপ দিচ্ছে, এনসিপি এবং জামায়াত বলেছে, প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে সহমত বা একমত পোষণ করেছেন, তো তিনি কি আবার হঠাৎ করে সাংবিধানিক ঘোষণা দিয়ে দিতে পারেন নাকি? না, এটা জানার জন্য ওনার ফরহাদ মাজারের কাছে যাওয়া উচিত। ওনাদের প্রিয় পাত্র ফরহাদ মাজারের কাছে গেলে খুব ভালো উত্তর পাবেন।